পাশের দেশ দাবি করে তারা আমাদের সবচেয়ে বড় বন্ধু। তো সবচেয়ে বড় বন্ধু হয়ে বাংলাদেশের সবচেয়ে বড় কিলারকে আপনারা বুকে জায়গা দিচ্ছেন কেন? কাজ করবেন শত্রুর, গালবরা বলবেন আমি বন্ধু। বাংলাদেশের মানুষ এত বোকা না। যে রাখাল ছেলে রাতের বেলা তার গরুগুলো আনতে গিয়ে বা পশুগুলো আনতে গিয়ে খোলা মাঠে একা পড়ে যায়, তখন দেখবেন যে খুব উচ্চ স্বরে সে গান গায়। এটা গান শোনানোর জন্য নয়, বয় তাড়ানোর জন্য। এত সাহস, তাহলে গেলেন কেন? ওনার বাপ কানা এমন যে আমি মক্কা যেতে চেয়েছিলাম, আমারে মস্কোতে নিয়ে গেছে। এখন উনি বলেন কই, আমি তো গোপালগঞ্জ যেতে চেয়েছিলাম, আমাকে এখানে কোথায় নিয়ে আসছে? অথচ এখন সব কিছু বের হয়ে আসছে। 3 দিন আগ থেকে পেরেশান হয়ে সেভারাল ফোন গিয়েছে পাশের দেশে, তাদের কাছে সাহায্য আশ্রয় চাওয়া হয়েছে। 3 তারিখ থেকে এটা শুরু হয়েছে, 3, 4, 5 3 দিন। সেটা কি গোপালগঞ্জ যাওয়ার জন্য ভারতে ফোন দিয়েছিলেন নাকি? এই কপটতা, জাতির সাথে এই তামাশা, এটা জাতি আর দেখতেও চায় না, শুনতেও চায় না। পাশের দেশ দাবি করে তারা আমাদের সবচেয়ে বড় বন্ধু। তো সবচেয়ে বড় বন্ধু হয়ে বাংলাদেশের সবচেয়ে বড় কিলারকে আপনারা বুকে জায়গা দিচ্ছেন কেন? সুযোগ জায়গা দেন নাই। আপনারা সমস্ত কূটনৈতিক শিষ্টাচার এবং 2 রাষ্ট্রের পারস্পরিক সম্পর্ককে বুড়ি আঙ্গুল দেখিয়ে তাকে ইন্টারন্যাশনাল জার্নাল কোয়ালিশনের সামনে আপনারা হাজির করে তাকে বক্তব্য রাখার সুযোগ দিয়েছেন। আমরা তার নিন্দা জানাই। কাজ করবেন শত্রুর, গালবরা বলবেন আমি বন্ধু। বাংলাদেশের মানুষ এত বোকা না। অপার থেকে মাঝে মাঝেই হুমকি দমকি দেওয়া হয়, আমরা কাউকে হুমকি দিতে চাই না। যে রাখাল ছেলে রাতের বেলা তার গরুগুলো আনতে গিয়ে বা পশুগুলো আনতে গিয়ে খোলা মাঠে একা পড়ে যায়, তখন দেখবেন যে খুব উচ্চ স্বরে সে গান গায়। এটা গান শোনানোর জন্য নয়, বয় তাড়ানোর জন্য। আমরা ওই গান শুনতে চাই না। এদেশে ফেসিবাদকে বিদায় দেওয়া হয়েছে। আমরা নতুন কোনো ফেসিবাদ আমরা দেখতে চাই না। তবে ফেসিবাদ একটা ভাইরাস, এটা কোনো ব্যক্তি নয়, ব্যক্তির গায়ে বসে। এটা এই ভাইরাস যাকেই পাবে তাকে ফেসিবাদী বানায় ছাড়বে। তাহলে কথাটা ভুল। ফেসিবাদ বিদায় নেয় নাই, ফেসিবাদীরা বিদায় নিয়েছে, ফেসিবাদে আক্রান্তরা বিদায় নিয়েছে। ওই ফেসিবাদী সরকার যে সমস্ত কাজ অপকর্ম করার কারণে আমরা তাদেরকে ফেসিবাদী বলছি, আজকেও যদি কেউ একই কাজ করেন নিঃসন্দেহে তারাও ফেসিবাদী। যেই কাজটা অন্যের ছেলে করলে আমি বলবো সন্ত্রাসী, একই কাজ আমার ছেলে বললে তাকেও বলতে হবে সেও সন্ত্রাসী। চিকিৎসক বন্ধুগণ, বিশেষ করে এনডিএফ এর ভাই এবং বোনেরা, জুলাই আফসার্জে আলহামদুলিল্লাহ আপনারা ঐতিহাসিক মানবিক ভূমিকা পালন করেছে। যারা আহত হয়ে গিয়েছে, আপনারা চাকরির এবং জীবনের ঝুঁকি নিয়ে তাদেরকে সে সময় চিকিৎসা দিয়েছে। আপনারা চিকিৎসা না দিলে যারা বেঁচে উঠেছে ওরাও হয়তো আমাদেরকে ছেড়ে চলে যেত। এই জন্য আমি জাতির পক্ষ থেকে আপনাদেরকে মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই এই গুরুদায়িত্ব পালন করার জন্য। মহিউদ্দিন ভাই কিছু বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে গিয়েছেন, আমিও তাই করি সবসময়। আসলে রিজেক্ট তো নির্ধারিত, রুজিও নির্ধারিত, কিন্তু এটা হালাল না এটা হারাম, এটা হলো প্রশ্ন। আপনার ওই নির্ধারিত অংশটা যা আছে তা বাড়বে। অনেকে বলে তাইলে বরকতের দোয়া করি কেন? বরকতের দোয়া করি না ভলিউম বাড়ানোর জন্য, বরকতের দোয়া করি আল্লাহ যা দিয়েছেন এটা যেন আমার জন্য দুনিয়া আখিরাতে কল্যাণকর হয়, এটার নাম বরকত। বরকত মানে বৈধ অবৈধ পন্থায় সম্পদকে কুক্ষিভূত অথবা পুঞ্জীভূত করার নাম নয়।
2 নম্বর হলো আপনি আয়টা বৈধ পথেও করতে পারেন, অবৈধ পথেও করতে পারেন। বৈধ পথে করলে আপনি আল্লাহর একজন সন্তুষ্টভাজন গোলাম বা বান্দী হিসাবে থাকবেন, কিন্তু যদি অবৈধ পথে করেন তাহলে আপনি আমি আল্লাহ তাআলার প্রতি নাফরমান হব, অকৃতজ্ঞ হব। দুইটার পরিণাম এক নয়, ভিন্ন, সম্পূর্ণ ভিন্ন। কিন্তু জিনিস ওইটুকুই, এর বেশি না। ওটা বাড়বেও না, কমবেও না, যা আছে তাই। একটাতে বারাকা আছে, আর একটাতে নাই। একটাতে শান্তি আছে, সম্মান আছে, আর একটাতে নাই। একটাতে শৃঙ্খলা আছে, উন্নতি আছে, সমাজে অবদান আছে, আর একটাতে নাই। কারো যদি বৈধ অর্থের পুঞ্জীভূত সমাহার থাকে, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার উদাহরণ, হযরতে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার উদাহরণ। তাদের সম্পদ দ্বারা গোটা উম্মাহ উপকৃত হয়েছে। হাজার হাজার দাস দাসী মুক্ত হয়েছেন, যুদ্ধের অর্থের যোগান দিয়েছেন, অস্ত্রের যোগান দিয়েছেন, রাষ্ট্রের ইকোনমি চলার জন্য তারা সাপোর্ট দিয়েছেন। এইভাবে মানবতা উপকৃত হয় বৈধ অর্থের দ্বারা। আর অবৈধ অর্থ থাকলে নিজে ধনী হওয়া যায় না, শ্বশুর বাড়ির লোকেরা ধনী হয়। বাংলা কিউআর, যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে।